নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ভারতীয় জনতা পার্টিকে 240 থেকে 140-এ নামার মতন একটা সম্পূর্ণ জায়গা তৈরি করছে এবং সেই জায়গাটাকে সরাসরি এই মুহূর্তে কোথাও গিয়ে একদম তাদের যে প্রত্যেকটা মুভমেন্ট সেখান থেকে আরো স্পষ্ট হয়ে উঠে আসছে না তেমন একটা কথা কিন্তু উঠে এসেছে। তার কারণ স্মৃতি ইরানি তাকে এই মুহূর্তে ফোর ফ্রন্টে রাহুল গান্ধীর বিরোধিতা করার জন্য ভারতীয় জনতা পার্টি অ্যাপয়েন্ট করেছে এবং সেই অনুযায়ী স্মৃতি ইরানি কাজ করছেন। কিন্তু মূল যে জায়গাটা, স্মৃতি ইরানিকে দিয়ে কি এই মুহূর্তে রাহুল গান্ধীর বিরোধিতা বা রাহুল গান্ধীর সামনে দাঁড় করানো যাবে? রাহুল গান্ধী যেভাবে ছাত্রকে গঞ্জ অনুষ্ঠানটার মাধ্যমে একটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছেন, গত কয়েক মাস ধরে প্রথম যখন কোটায় ছাত্রকে গঞ্জ অনুষ্ঠানটা হয়েছিল তখনই আমরা আপনাদের বলেছিলাম যে এটা একটা উত্তর ভারতের রাজনীতির জন্য একদম গেম চেঞ্জার হতে পারে। তার পরবর্তীতে যন্তর মন্তর এপিসোড হয়, তার পরবর্তীতে একদম ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়। কিন্তু প্রাথমিক যে জায়গাটা রাহুল গান্ধী শুরু করেছিলেন ছাত্রকে গুঞ্জ, সেটা কিন্তু একটার পর একটা এপিসোডে প্রতিদিন প্রতিনিয়ত হিট করছে এবং সেই জায়গাটা রাহুল গান্ধী কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের মধ্যে একদম প্রচন্ড পপুলারিটি পাচ্ছেন। তার কারণটা কি? এই ধরনের রাজনৈতিক অনুষ্ঠান খুব একটা দেখা যায় না। রাজনৈতিক নেতারা সাধারণত যে ধরনের পোশাক আশাক পরেন, যেভাবে অডিয়েন্সকে অ্যাড্রেস করেন যে আমরা অমুক করবো, আমরা তমুক করবো, আমরা তমুক করেছি, এর নামে একদম গালাগাল মন্দ করেন, ওর নামে গালাগাল, এটা করছেন না রাহুল গান্ধী। তিনি কি করছেন? ছাত্রছাত্রীদের কথা বলছেন। তিনি কি করছেন? বেকার সমস্যা নিয়ে কথা বলছেন এবং শুধুমাত্র পলিটিক্যাল কথাবার্তা নয়, সম্পূর্ণ যে সিস্টেম চেঞ্জ সেটাকে নিয়ে কথাবার্তা বলছেন এবং সেটা সরাসরি কিন্তু একটা এফেক্ট পড়ছে। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠান, সেটার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিটা জায়গাতেই একই ধরনের ছবি। সেটা দেরাদুন হতে পারে, সেটা পুনে হতে পারে, সেটা প্রয়াগরাজ হতে পারে, প্রত্যেকটা জায়গাতে সেখানকার লোকাল সরকার আটকানোর চেষ্টা করছে, সেখানকার লোকাল বিজেপি নেতারা আটকানোর চেষ্টা করছেন বিভিন্নভাবে, কিন্তু হচ্ছে না, কোনোভাবেই মানুষকে আটকানো যাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম স্মৃতি ইরানি এবং তাদের নেতৃত্বে থাকছেন নিতিন নবীন কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। স্মৃতি ইরানি প্রাথমিকভাবে একদম সরাসরি রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন এবং তিনি বলছেন মহিলা সংরক্ষণ বিলের ক্ষেত্রে রাহুল গান্ধী যেন সমর্থন করেন। নাম নেননি তিনি, তিনি বিভিন্ন কথাবার্তা বলে রাহুল গান্ধীকে বোঝাতে চেয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আবার সেই জায়গায় ফিরে আসছে যে মহিলা সংরক্ষণ বিল তো পাশ হয়ে গিয়েছে। 33% যদি রিজার্ভেশন দিতে হয় তো এখনই তো দেওয়া যায় 543টা আসনের মধ্যে, সেটাকে নিয়ে আবার গোল গোল করে ঘোরানোর কি রয়েছে? স্মৃতি ইরানি সম্পূর্ণ তার যে পুরনো বিভিন্ন ধরনের অ্যাটাকিং মোড সেগুলোকে ফিরিয়ে আনতে চাইছেন এবং সরাসরি এই মুহূর্তে একদম রাহুল গান্ধীর ও কটাক্ষ করেছেন তিনি। चूंकि कांग्रेस पार्टी के एक अहम नेता ने महिलाओं और महिलाओं के नेतृत्व के समर्थन की बात की है, मैं उनसे कहना चाहती हूं विनम्रता पूर्वक, कृपया प्रधानमंत्री जी की इस मुहिम को कि देश की महिलाओं को संसद में नेतृत्व करने के लिए 33% आरक्षण का बिल त्वरित रूप से लागू हो, इस प्रयास में प्रधानमंत्री जी का सहयोग करें। আপনারা শুনলেন স্মৃতি ইরানির বক্তব্য। এই রাহুল গান্ধীকে, এই স্মৃতি ইরানি যেদিন রাহুল গান্ধী ধর্নায় বসেছিলেন, সেদিন 8 ঘন্টা ধর্নায় যখন রাহুল গান্ধী ছিলেন তখন তিনি টিভি চ্যানেলে একদম ইন্টারভিউ দিচ্ছেন, প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখছিলাম স্মৃতি ইরানি বসেছেন এবং তিনি বলছিলেন যে সুপ্রিম কোর্ট যে বিষয়টা হস্তক্ষেপ করেছে সেখানে আবার নতুন করে এফআইআর হয় নাকি, এটা হবেই না, এটা অসাংবিধানিক একটা দাবি চাইছেন রাহুল গান্ধী এবং সম্পূর্ণ তিনি নিজেও জানেন তিনি শুধুমাত্র ফুটেজ খেতে চাইছেন। তো সন্ধে হতে হতে কি হলো? রাহুল গান্ধীর একদম সরাসরি যে দাবিটা ছিল সেই অনুযায়ী তো এফআইআরটা হলো, তো স্মৃতি ইরানির মুখটা পুরলো না। এই ধরনের মানুষকে দিয়ে কি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাদের যে ইনস্টাগ্রামের মূল যে ইমেজ তৈরি করার যে জায়গাটা সেটা করতে পারবে? এবং গুরুত্বপূর্ণ আপনাদের মনে করিয়ে দিই যে নিতিন নবীন, যিনি এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টি, 45 বছর বয়স, তিনি কি বলেছিলেন কয়েকদিন আগে? ককরোচ জনতা পার্টিকে বলেছিলেন ককরোচ ভাইরাস। তো তার পরবর্তীতে দেখা গেল যে সেই ককরোচ জনতা পার্টির সঙ্গে একদম সরাসরি ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী তিনি গিয়ে হ্যান্ডশেক করলেন, এগ্রিমেন্ট করতে বাধ্য হলেন এবং
কাউকে অ্যারেস্ট করা যাবে না, সেই রকমের একটা সার্কুলার তারা জারি করলেন। তো সেই ক্ষেত্রে সরকারের অবস্থান এবং পার্টির যে সভাপতি তাদের অবস্থানের মধ্যে তো একটা বিশাল দূরত্ব তৈরি হচ্ছে। এবং এই ককরোচ জনতা পার্টি কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টির এই যে নতুন ভাবে সোশ্যাল মিডিয়া টিমটাকে অ্যাক্টিভেট করা, নতুন একটা টিম তৈরি করা নীতিন নবীনের নেতৃত্বে, সেটাকে কটাক্ষই করেছেন, সেটাকে খুব একটা গুরুত্ব দিতে চাননি। সৌরভ দাস ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এই নিয়ে বক্তব্য রেখেছেন। 3 ताली बजाऊंगा एंड सबको कहूंगा कि 3 ताली बजाइए बीजेपी के लिए, क्योंकि आप देखिए ये जो जेनजी आउटरीच के लिए जो इन्होंने फेसेस बनाए हैं, कौन कौन है। नितिन नबीन जी, मतलब कि कुछ हफ्ते पहले उन्होंने देश के युवाओं को कॉकरोच और वायरस कहा था, एंड जो प्रोटेस्ट कर रहे थे बच्चे उनको बोला था टुकड़े टुकड़े गैंग के मेंबर्स। अब बताइए ये जाके जेनजी को लेक्चर देंगे कि आपको कैसा होना चाहिए, कैसा मर्यादा रखना चाहिए वगैरह वगैरह, ये आउटरीच करेंगे जाके। दूसरा, स्मृति ईरानी जी, आप देख लीजिए उनका ट्रैक रिकॉर्ड। आप 2016 में क्या हुआ था आप गूगल करके देख लीजिए। रोहित वेमुला का केस कैसे उन्होंने मिसहैंडल किया था, एंड कैसा उनका रवैया रहा था पार्लियामेंट के अंदर एंड पार्लियामेंट के बाहर, जिसके वजह से उनके ही सरकार ने उनको एजुकेशन मिनिस्ट्री से बर्खास्त कर दिया। तो एक फेल्ड एजुकेशन मिनिस्टर जेनजी को आउटरीच करेंगी एग्जाम के मुद्दे पे। उनका खुद का जो डिग्री है वो भी कंट्रोवर्सी में रहा है। उन्होंने बोला था येल यूनिवर्सिटी से उन्होंने ये किया था, डिग्री लिया था। साथ साथ उन्होंने जिस तरीके से सारे हमारे सेंट्रल यूनिवर्सिटीज़ को डिसमेंटल किया था 2016 में, जब वो 2 साल से एचआरडी मिनिस्टर थी, वो भी आप ट्रैक रिकॉर्ड निकाल के देख लीजिए। तो मुझे लगता है ये सब झांसे दिए जाते हैं युवाओं को, एंड ये जेनजी आउटरीच आप ऐसे लोगों से नहीं करवा सकते। मैं तो रिक्वेस्ट करूंगा सरकार को कि आप जरूर जेनजी को आउटरीच करिए, लेकिन कुछ क्रेडिबल फेसेस लाइए ना। बहुत सारे दिग्गज लोग होंगे पूरे देश भर में जो ऐसा फेस बन के युवाओं के बीच, जेनजी के बीच जाके अपनी बात रख पाए, लेकिन आप ला रहे हो स्मृति ईरानी जी को, आप ला रहे हो नितिन नबीन जी को। এবং সেই জায়গাটা নিয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কি ঠিক করতে চাইছে আমরা সত্যিই জানি না। এই পদ্ধতিতে তারা পরবর্তী জেনারেশনকে কি করে অ্যাট্রাক্ট করবে, তারা যে একদম সরাসরি নতুন টিম তৈরি করেছে তার মধ্যে আইটি সেল প্রধান, আপনারা জানেন এতদিন ধরে অমিত মালভিয়া ছিলেন, সেই আইটি সেল প্রধানকে সরিয়ে দিলেন। আইটি সেল প্রধান কাকে আনলেন? দীপক মাস্কে। তো দীপক মাস্কে কে? তার যে সোশ্যাল অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়াতে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট কয়েকদিন আগে পর্যন্ত ভেরিফাইডই ছিল না। আপনারা বোঝার চেষ্টা করুন, আজকালকার দিনে ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করা কোনো ব্যাপারই না। 600-700 টাকা দিতে হয় যে কোনো জায়গাতে, যে কোনো প্ল্যাটফর্মে, একদম ফেসবুকে হতে পারে, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে হতে পারে, কিংবা একদম এক্স হ্যান্ডেলে হতে পারে। প্রত্যেকটা জায়গায় 600-700 টাকা দিলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভেরিফাইড হয়, নীল টিক সেটা থাকে সোশ্যাল মিডিয়ার তার নামের পাশে। তো সেইটা পর্যন্ত দীপক মাস্কের ছিল না কয়েকদিন আগে পর্যন্ত, অল্ট নিউজ তাই বলছে। তো তাকে সরাসরি করে দেওয়া হলো আইটি সেল প্রধান, এবং তিনি কিভাবে আইটি সেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা তো বিভিন্ন সময় দেখতে পাই, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স উঠে আসে, একদম সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে আমরা যদি দেখি তাহলে সেখানেও ভারতীয় জনতা পার্টির যে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল, সেখানে ফলোয়ার সংখ্যা কম। ইনস্টাগ্রাম, সেখানেও কংগ্রেস পার্টি, তাদের এমন বিশাল কিছু আইটি সেল সম্বন্ধে আমরা বিভিন্ন সময় কথা শুনতে পাই না, তাদের থেকেও বিজেপির যে ফলোয়ার সংখ্যা সেটা অনেক অংশেই কম। এবং সেই জায়গা থেকেই একদম এই যে দীপক মাস্কে, তার একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরি। অল্ট নিউজ অনুযায়ী 6905 খানা পোস্ট ছিল তার 17ই আগস্ট পর্যন্ত। তাকে যখন আইটি সেলের প্রধান করা হবে, এই ধরনের কথা রটে গিয়েছে, তখন সরাসরি 17 নিজের করা পোস্ট রীতিমতন ডিলিট করতে বসতে হয়, এবং তার পরবর্তীতে এখন 5563 খানা পোস্ট তার সোশ্যাল মিডিয়াতে রয়েছে। অল্ট নিউজ সেই খবরটা বের করেছে, এবং সম্পূর্ণ পোস্ট 1342 খানা পোস্ট, যে মানুষকে নিজের করা পোস্ট নিজেকে ডিলিট করতে হয়, তাকে কিভাবে এই মুহূর্তে সরাসরি ইনস্টাগ্রামের ইনচার্জ বানিয়ে দেওয়া যায়, বা সোশ্যাল মিডিয়া ইনচার্জ বানিয়ে দেওয়া যায়, বা আইটি সেল ইনচার্জ বানিয়ে দেওয়া যায়, আমরা সত্যিই জানি না। এবং তার সঙ্গে কাদেরকে রাখা হয়েছে, তার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখুন যে নামগুলো উঠে আসছে, তারাও খুব একটা যে একদম বিজেপির বড় নেতা তেমন নয়। একদম শিবকান্ত দ্বিবেদী, অলোক ভাট, প্রীতি গান্ধী, তার সঙ্গে একদম সরাসরি এদের উপরে থাকছেন নিতিন নবীন। সুতরাং এই যে নতুন টিম তৈরি করা হয়েছে, তারা কেউই কিন্তু খুব একটা পরিচিত মুখ নয়, এবং তারা কার বিরুদ্ধে লড়তে চাইছেন? রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়তে চাইছেন। রাহুল গান্ধী এই মুহূর্তে যেভাবে সম্পূর্ণ নিজের পপুলারিটিটা কয়েক মাসে বাড়িয়েছেন,
গত কয়েকটা মাসে তিনি বাড়িয়েছেন, সেই জায়গাটা বলাই বাহুল্য যে এই ককরোচ জনতা পার্টির আন্দোলন, ককরোচ জনতা পার্টির যে প্রভাব সেটা যে সমাজের উপর পড়ছে, সেটার একদম পলিটিক্যাল যদি একটা সুবিধা কেউ ভোগ করে তাহলে সেটা কে? তাহলে সেটা একদম সরাসরি কংগ্রেস পার্টি। কারণ যে কোনো প্রেক্ষিতেই যদি সরকারের উপর মানুষের বিরূপ মনোভাব তৈরি হয় তাহলে সেটা সেক্ষেত্রে প্রধান যে বিরোধী দল থাকে তারাই সেটার পলিটিক্যাল ফায়দা তোলে। ঠিক যেমনভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন আরজিকর ঘটনাটা হয়েছিল, সেই আন্দোলন ঘটেছিল, সেটার মূল ফায়দাটা কারা পেল? একদম সরাসরি ভারতীয় জনতা পার্টি, কারণ তারা প্রধান বিরোধী দল হিসেবে ছিল। সরকার বিরোধিতা এবং সেই মনোভাবটাকে নিয়ে তারা ভোটের একদম বাক্সে ফেলে দিল এবং সেখান থেকে আমরা দেখলাম একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দিল। তো সেই জায়গাটা যদি শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুঝতে পেরে থাকেন, তিনি বলেছিলেন যে 14ই আগস্ট 2024 সালেই একদম সরাসরি সরকার পরিবর্তন হয়ে যেত, সময়ের অপেক্ষার জন্য নাকি এই সরকার পরিবর্তন হয়নি। তাহলে সেই কাজটা একদম সরাসরি কেন দিল্লির ক্ষেত্রে হবে না? এইটাই তো এই মুহূর্তে একটা সঠিক চিত্র, এবং যেখানে ভারতীয় জনতা পার্টি আরো কঠিন হওয়া উচিত, আরো শক্ত একটা টিম তৈরি করা উচিত, সেখানে এই ধরনের পলকা টিম একটা আমরা কি কোথাও গিয়ে এই মুহূর্তে ভাবতে পারি না যে পরবর্তীতে আরো বেকায়দায় ফেলবে ভারতীয় জনতা পার্টিকে? আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।